গল্পের শুরুতেই আমরা আমাদের ফিমিনি তোয়াকে দেখতে পাই। সে তো আজকে অনেক বেশি এক্সাইটেড ছিল, সাথে একটু নার্ভাসও ছিল, কারণ আজকে তার কলেজের ফার্স্ট দিন। ও তো একটি ব্রেড খাচ্ছিল এবং মনে মনে চিন্তা করছিল যে আজকে তার ক্লাসটি কেমন যাবে। সেই সময় একটি ছেলে জোরে সাইকেলে করে এসে তোয়ার হাত থেকে ব্রেডটি ছিনিয়ে নিয়ে যায়। এই ছেলেটির নাম হচ্ছে জিয়ান। ও ছিল তোয়ার ছোটবেলার ফ্রেন্ড। জিয়ান তোয়াকে উদ্দেশ্য করে বলে যে এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস, মনে হচ্ছে যেন যে মিস ইউনিভার্সের নাম দিতে যাচ্ছিস। তোয়া বলে যে যা তো এখান থেকে, আমার মাথা খাস না, প্রথম দিন কলেজে আমি তোর জন্য লেট হতে চাই না। ওরা দুজনে যেহেতু ছোট থেকে একসাথে বড় হয়েছে, এই জন্য ওদের দুজনের মাঝে ফ্রেন্ডশিপের থেকে বেশি তো ঝগড়া মারামারি লেগে থাকতো। ক্লাসে প্রবেশ করার সাথে সাথে তোয়ার নজর একটি ছেলে দিকে গিয়ে আটকে যায়, যাকে দেখে মনে হচ্ছিল অনেক শান্ত স্বভাবের। তোয়া এই ছেলেটিকে আগে থেকে চিনত। আসলে অন্য একটি শহরে থাকতে তোয়ার যখন ফোন হারিয়ে গিয়েছিল, তখন এই ছেলেটি তোয়াকে তার ফোনটি খুঁজে এনে দিয়েছিল। এই ছেলেটির নাম হচ্ছে হাউ। হাউকে প্রথমবার দেখার পরে তোয়ার মনের মধ্যে ওর জন্য একটু ফিলিংস তৈরি হয়। শুধু তোয়া না, বরং বাকি মেয়েরাও তো হাউকে দেখে ফিদা ছিল, কারণ হাউ যেমন দেখতে হ্যান্ডসাম, তেমনি অনেক চার্মিং। তোয়ার ভাগ্য তো অনেক ভালো ছিল। এখানে আমরা দেখি যে হাউয়ের সিট তোয়ার পাশের সিটে পড়েছে, আর এটি দেখে তো বাকি মেয়েরা অনেক বেশি জেলাস ফিল করছিল। তোয়া সিটে বসার পরে হাউকে জিজ্ঞাসা করে যে তোমার কি আমার কথা মনে আছে। হাউ একটি স্মাইল দিয়ে বলে যে হ্যাঁ, তোমাকে কিভাবে ভুলতে পারি, তবে তুমি আগের থেকে এখন আরো বেশি প্রিটি হয়ে গিয়েছো। এই কথাটি শোনা মাত্রই তো পিছনে বসে থাকা জিয়ানের জেলাসি লেভেল একদম হাই হয়ে যায়। এই জন্য ওদের দুজনের কথার মাঝে মাঝে তোয়াকে বিরক্ত করতে থাকে, যার ফলে তো ওদের দুজনের মাঝে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। কিছুক্ষণ পরে টিচার ক্লাসে আসে এবং হাউকে সবার সামনে এনে ইন্ট্রোডিউস করে। টিচার হাওয়ের উদ্দেশ্যে সবাইকে বলে যে হাও আমাদের কলেজে নতুন ট্রান্সফার হয়ে এসেছে এবং সে অনেক বেশি ব্রিলিয়ান্ট। এসব কথা শুনে তো জিয়ানের মন আরো বেশি খারাপ হয়ে যায়। ক্লাস শেষ করে জিয়ান একটি দোকানে ঢোকে এবং সে সেখান থেকে লুকিয়ে লুকিয়ে চিপসের প্যাকেট ছিঁড়তে থাকে। কিন্তু ওর তো কপালটাই খারাপ, কারণ দোকানদার ওকে দেখে ফেলেছে। আর ইনি আর কেউ না, বরং জিয়ানের বাবা। জিয়ানের বাবা তো তাকে বকা দিতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে তোয়া চলে আসলে সাথে সাথেই তো ওনার মুডটা চেঞ্জ হয়ে যায়। তোয়াকে দেখা মাত্র সে বলে যে মা, তোমার কি লাগবে। এটা বলেই সে দোকানের সব থেকে বড় চিপসের প্যাকেটটি তোয়াকে দিয়ে দেয়। এটা দেখে জিয়ান বিজবিজ করে বলতে থাকে যে মনে হয় ওটি আপনার আসল মেয়ে, আর আমি তো আপনার একটি স্যাম্পল মাত্র। বাসায় ফেরার সময় তোয়া খেয়াল করে যে তার মা সবজির ব্যাগ নিয়ে তার বাসার দিকে যাচ্ছে। এটি দেখে তো তোয়া তার সাইকেলের স্পিড আরো বেশি বাড়িয়ে দেয়, কারণ সে তার বাসার অভ্যন্তরের ব্যাপারটা অনেক ভালো মতনই জানতো। কারণ যখনই তোয়ার মা বাইরে যেত, তখনই তোয়ার বাবা তার বন্ধুদের নিয়ে গেম খেলাতে ব্যস্ত থাকতো, যেটি তোয়ার মা একদমই পছন্দ করতো না। তোয়া বাসার সামনে পৌঁছানো মাত্রই তার বাবাকে জোরে বলতে থাকে যে মা আসছে। ব্যাস, এই কথাটুকু শোনার পরে তোয়ার বাবা এত তাড়াহুড়ো করে সবকিছু গুছিয়ে ফেলতে থাকে, মনে হয় যেন ফায়ার অ্যালার্ম বাজছে। গেমিং এর সমস্ত জিনিসগুলোই কিচেনের একটি জিনিসের মধ্যে লুকিয়ে রেখে দেয়। মা আসার পরে তার কাছে এমনই মনে হয় যেন সবকিছু স্বাভাবিক রয়েছে, কিন্তু সবকিছু আর বেশিক্ষণ স্বাভাবিক থাকে না। মা কিচেনে যাওয়ার পরে তো প্রমাণ পেয়ে যায়, আর তখনই শুরু হয় লেকচারবাজি। দুইজনের ঝগড়ায় বিরক্ত হয়ে তোয়া তার কানে হেডফোন লাগিয়ে দেয়, যাতে করে সে আর কিছু শুনতে না পায়। বিকাল বেলায় জিয়ান বাহিরে ঘোরাফেরা করছিল। সেই সময় সে তার বাবাকে অন্য একটি মহিলার সাথে দেখতে পায়। ওর মাথার মধ্যে খারাপ খারাপ চিন্তা ঘুরপাক খেতে থাকে। আসলে জিয়ানের মা ছোটবেলাতে মারা গিয়েছিল, এই জন্য জিয়ানের মনে একটি ভয় ঢুকে যায়। তো আর সেই সময় ওর পাশ দিয়ে যাচ্ছিল, আর সে জিয়ানের ফেসটি দেখে ব্যাপারটা বুঝতে পেরে যায়। আর সে ওর কাছে এসে বলে যে রিল্যাক্স কর, ওই আন্টিটির মুখটা দেখেছিস কত বড়। দেখে তো এমনই মনে হচ্ছে যে উনি তোর বাবার সেভিংস একদিনে শেষ করে ফেলবে। তোর বাবা এত বেশি সাহসী না যে এরকম কোনো মহিলাকে নিজের জীবনে নিয়ে আসতে দিবে। জানতো তার কোনো কথাতে পাত্তা দেয় না। পরের দিন ক্লাসে তোয়া পড়াশোনা বাদ দিয়ে লুকিয়ে হাওয়ার স্কেচ বানাচ্ছিল, কিন্তু টিচার ওকে ধরে ফেলে আর বকা দিয়ে বলে যে সব নোবেল লেখার শখ ক্লাসে বাইরে গিয়ে পূরণ করো। এর আগে যে ড্রামাটি হয়েছিল সেটা থেকে কি তুমি কোনো শিক্ষা নিয়েছো নাকি নেওনি? এইটি শুনে তোয়া তো পুরো শকড হয়ে যায়, কারণ সেই ব্যাপারটা তো শুধু জিয়ানকে বলেছিল। তাহলে টিচার কিভাবে জানতে পারলো? আসলে হয়েছিলটা এমন যে তোয়া লিখতে অনেক বেশি ভালো লাগতো, এই জন্য সে একটি ম্যাগাজিন কোম্পানিতে অ্যাপ্লাই করেছিল,
চেয়ানো ওকে ফোন সাপোর্ট করেছিল। ম্যাগাজিন কোম্পানি থেকে তোয়ার কাছে ফোন আসে এবং তাকে একটা অ্যাড্রেস দেওয়া হয়। তোয়া তার বাবার থেকে টাকা নিয়ে সেই অ্যাড্রেসে চলে যায়। সেখানে যাওয়ার পরে একটি মহিলা ভুল বুঝিয়ে তার থেকে টাকা নিয়ে তাকে অন্য একটি জায়গাতে পাঠিয়ে দেয়। সেখানে যাওয়ার পরে তোয়া ব্যাপারটা বুঝতে পারে যে তার সাথে আসলে স্ক্যাম করা হয়েছে। তোয়া তার বাবার এত কষ্টের টাকা এইভাবে ফুরিয়ে ফেলেছে ভেবে তো তার অনেক বেশি কষ্ট লাগে। তাই সে কান্না করতে করতে চেয়ানকে ফোন দেয় আর তাকে বলে যে প্লিজ তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। কিছুক্ষণ পরে চেয়ান যখন সেখানে আসে তখন সে দেখে যে তোয়া একটি ছেলেকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলছে। ওই ছেলেটা আসলে হাও ছিল আর এটাই সেই দিন ছিল যেদিন তোয়া তার ফোনটি হারিয়ে ফেলেছিল এবং হাও তাকে ফোনটি খুঁজে এনে দিয়েছিল। এখানে আসার পরে রাত হয়ে যায় আর এই শহরে যেহেতু তারা নতুন ছিল তাই তাদেরকে একটি হোটেল বুক করতে হয়। তবে হোটেলে আর কোনো রুম ছিল না, মাত্র একটি রুম ছিল, যার কারণে তাদেরকে একটি রুম শেয়ার করে থাকতে হয়। রুমের মধ্যে যাওয়ার পর ওরা বুঝতে পারে যে এই রুমটি তো একটি রোমান্টিক কাপলদের জন্য তৈরি করা হয়েছে। চ্যান তোয়াকে বলে যে তুমি বেডে ঘুমাও, আমি সোফাতে গিয়ে ঘুমিয়ে পড়ছি। তোরা হাসতে হাসতে বলে যে বেডে তো এত জায়গা রয়েছে, তাহলে তোমার বেডে শুতে কি প্রবলেম। তখন চ্যান বলে যে এত বেশি বকবক করো না। এটা বলেই সে সোফাতে ঘুমিয়ে পড়ে। চ্যান গভীর ঘুমের মধ্যে ছিল, কিন্তু তার ঠোঁটে ছোট্ট একটি স্মাইল ছিল। আসলে সে তোয়াকে নিয়ে স্বপ্ন দেখছিল যে ওরা দুজনে সুন্দর একটি জায়গাতে আছে এবং চ্যান ওকে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই একটি জোরে থাপ্পড় লাগে ওর গালে আর ওর ঘুমটি ভেঙে যায়। ঘুম ভাঙতে ও তার সামনে তোয়াকে দেখতে পায় আর মনে মনে ভাবে যে কিসের বদলে এভাবে আমি থাপ্পড় পেলাম। পরের দিন সকালবেলায় ওরা আবারও নিজেদের বাসাতে ফিরে আসে আর ওই ঘটনাটি ওখানে শেষ হয়ে যায়। সিন আবার প্রেজেন্টে চলে আসে। তো এত ভাবতো যে এই ইনসিডেন্টের ব্যাপারে কেউ জানে না, তবে গাও নামের একটি ছেলের কানে এই কথাটি কোনো না কোনো ভাবে পৌঁছে গিয়েছে আর গাও কোনো চিন্তা ভাবনা না করে সবার সামনে এই কথাটি বলে দেয়। তোয়া মন খারাপ করে একটি জায়গাতে বসেছিল। ওকে মন খারাপ করে দেখে হাও ওর কাছে এসে বসে আর বলে যে আজকে তোমার মন কেন খারাপ। তোয়া প্রথমবার কারোর সামনে মন খুলে সমস্ত কথা বলে দেয়। হাও এইসব কথা শোনার পরে তো তোয়াকে আশ্বাস দেওয়ার চেষ্টা করে। চ্যান যখন এটি দেখে তখন তো সে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। এই জন্য সে ওদের দুজনের মাঝে গিয়ে বসে পড়ে আর সে তোয়াকে বলে যে তোয়া, টিচার আমাকে রিয়েল লাইফে যে অ্যাসেটা দিয়েছিল সেটা আমি এখনো কমপ্লিট করতে পারিনি, প্লিজ আমাকে একটু হেল্প করে দিতে পারবা। তোয়া কিছুক্ষণ চুপ থাকে, তারপরে ওর থেকে সে কপিটি নিয়ে নেয় আরো অনেক সুন্দর হ্যান্ডরাইটিং এর মাধ্যমে এসিটি কমপ্লিট করে লিখে দেয়। পরের দিন ক্লাসে টিচার সবার এসের কপি চেক করছিল আর সে চ্যানের কপিটিকে আলাদাভাবে রেখে দেয় আর তারপরে সে বলে যে এই অ্যাসিডটার মধ্যে একটি আলাদা ধরনের ফিলিংস রয়েছে, তাই চ্যান তুমি নিজে এসে এই অ্যাসিডটিকে সবার সামনে পড়ে শোনাও। চ্যান তো খুব কনফিডেন্টলি সবার সামনে এসে অ্যাসিডটি পড়তে থাকে। প্রথম দিকে ভালোই যাচ্ছিল, কিন্তু যতই চ্যান অ্যাসিডটি পড়তে যাচ্ছিল ততই তো সবাই অনেক বেশি হাসাহাসি করতে শুরু করে দেয়। অ্যাসে এমন ছিল যেন কোনো মেয়ে তার মনের কথাটি এর মাধ্যমে লিখে দিয়েছে। পুরো ক্লাস তো হাসতে হাসতে পুরো মেতে উঠেছিল আর তোয়া তো মনে মনে অনেক বেশি খুশি হচ্ছিল। ক্লাস শেষ করার পরে চ্যান তোয়ার কাছে যায় আর ওকে বলে যে তুমি এটা ইচ্ছে করে করেছো তাই না। তোয়া বলে যে আজকের পর থেকে তুমি আমার সাথে আর কথা বলবে না। এটা বলে তোয়া সেখান থেকে চলে যায়। চ্যান তো ওখানে বসে থাকে, ও তো বুঝতেই পারছিল না যে হঠাৎ কি হয়ে গেল। কিছুদিন পরে সিন দেখানো হয়, তোয়া হসপিটালে আসে। আসলে কিছুদিন ধরে ওর শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না। রিপোর্ট হাতে পাওয়ার পরে তোয়ার ফেসটা পুরো ফ্যাকাশে হয়ে যায়। ডক্টর অনেক গম্ভীর স্বরে বলে তোমার নিউরোলজিক্যাল হেপাটাইটিস হয়েছে, রেগুলার চেক আপ করা প্রয়োজন। একটু যদি অন্যমনস্ক হও তাহলে এটা তোমার জন্য অনেক ক্ষতি বয়ে আনতে পারে। তো হয়তো এই ব্যাপারটা তার প্যারেন্টসদেরকে জানায় না। স্কুলেও সে একদম চুপচাপ হয়ে গিয়েছিল। সে এক জায়গায় বসে থাকতো আর সবসময় অন্যমনস্ক হয়ে থাকতো। একদিন ক্লাস শেষ হওয়ার পরে তোয়া খেয়াল করে যে তার মেডিকেল রিপোর্টটি হারিয়ে গিয়েছে। সে তাড়াহুড়া করে মেডিকেল রিপোর্টটি খুঁজতে থাকে। হাও এটি দেখে ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি কিছু খুঁজছো। তোয়া তার প্রশ্নটিকে এড়িয়ে দিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। ওইদিকে একটি মেয়ের হাতে এই রিপোর্টটি পড়ে যায় আর সে কিউরিওসিটিতে এই রিপোর্টটি খুলে দেখে আর এখানে সিনটি কাট হয়ে যায়। সন্ধ্যার পরে তোয়া এবং হাও একটি জায়গাতে স্ট্রিট ফুড খেতে যায়। এটি সেই জায়গা ছিল যেখানে তোয়া একসময় চেয়ানের সাথে আসতো, কিন্তু আজ সিচুয়েশনটা পুরো আলাদা ছিল। ওই রাস্তা দিয়ে চেয়ানো যাচ্ছিল আর সে ওদের দুজনকে ভাবে দেখে ফেলে
আর ওদেরকে দেখা মাত্র সে ওদের সাথে গিয়ে বসে। হাও জিজ্ঞাসা করে যে তুমি এখানে। চিয়ান কিছু বলতে যাচ্ছিল, তখনই তোয়া পা দিয়ে ওকে গুতা মেরে চুপ করিয়ে দেয়। আসলে তোয়া হাওকে বলেছিল যে সে এখানে সবসময় একা আসতো, আর এটা সে ওকে ইমপ্রেস করার জন্য বলেছিল। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে হাও তোয়াকে বলে যে আমি আবারও তোমার সাথে এখানে আসতে চাই। চিয়ান হাত উঁচু করে বলে যে হ্যাঁ হ্যাঁ আমিও। তোয়া তো তখন পুরো রাগান্বিত হয়ে যায়। চিয়ান বুঝতে পেরে যায় যে তোয়া রেগে গিয়েছে। পরের দিন তোরা যখন ক্লাসে যায় তখন দেখে যে সবাই যেন তার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছে। তোরা যেহেতু হেপাটাইটিস রয়েছে তাই কেউ মুখের উপর ওকে কিছু বলছিল না, কিন্তু সবার থেকে দূরে থাকার চেষ্টা করছিল। তবে সবার মধ্যে থেকে সে একটু আলাদা ছিল। সে তোরার জন্য ক্যান্টিন থেকে খাবার নিয়ে এসে মনটা ঠিক করার চেষ্টা করে, আর তোরাও একটু ভালো ফিল করছিল। কিন্তু তখনই কিছু ছেলেরা পিছন থেকে খারাপ খারাপ কমেন্ট করতে থাকে, আর তোরা তো খাবারটি না খেয়ে সেখান থেকে উঠে চলে যায়। হাও এসে ওকে বোঝায় যে চিন্তা করো না, এই অসুখটি ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক করা সম্ভব। তোয়া একটু রিল্যাক্স ফিল করতে থাকে। তখনই সেন নামের মেয়েটি এসে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করতে থাকে। আসলে তো এটাই যে ওই এই কথাটি পুরো ক্লাসে ছড়িয়েছে। দ্বিতীয়বার হাও আবার ওর জন্য খাবার নিয়ে আসে এবং তো এবার আর ওকে মানা করতে পারে না। দূর থেকে চেন সমস্ত কিছু দেখছিল, ওর মনটা তো অনেক বেশি ভারী হয়ে যায়। আর সে ব্যাপারটাও জানতে পারে যে কিছু ছেলেরা তো একে নিয়ে খারাপ খারাপ কমেন্টস করেছিল। চেয়ান তো নিজেকে আর আটকাতে পারে না, আর সে ওই ছেলেগুলোর সাথে গিয়ে মারামারি করে। যখন তোয়া ব্যাপারটা জানতে পারে তখন সে দৌড়ে ওর কাছে যায়। তোয়া কান্না করে বলতে থাকে যে আমি চাচ্ছিলাম না এই ব্যাপারটা কেউ জানুক, আমি হয়তো আর বেশি দিন। সেই সময় চেয়ান ওকে আটকাই আর বলে যে তোমার কিচ্ছু হবে না, আমি আছি তোমার সাথে। এরপরে আমরা দেখি যে চ্যান হাওয়ার গেমিং সেন্টারে পার্ট টাইম জব করতে থাকে, যাতে করে সে তোয়ার ট্রিটমেন্টের জন্য টাকা জোগাড় করতে পারে। একদিন ও শুনে ফেলে যে ওর বাবা এবং তোয়ার বাবা ওদের দুজনকে ভাই বোন বলছিল, আর এটি শুনে তো ওর মনটা পুরো ভেঙে যায়। এরপর থেকে ও তোয়ার থেকে দূরে থাকার চেষ্টা করে। তো এর ব্যাপারে ওকে জিজ্ঞাসা করলে ও তো ওকে ফুল ইগনোর করে। পরবর্তী সিনেমা দেখতে পাই যে একটি অনুষ্ঠানে তোয়াকে স্পিচ দেওয়ার জন্য ডাকা হয়। তোয়া তো মন খুলে তার সাথে যা যা ঘটে গিয়েছে, তার অসুস্থতা সবকিছুর ব্যাপারে সে সবাইকে সত্যটা বলে দেয়। ও আরো বলে যে সবাই যখন আমার থেকে দূরে সরে গেল তখন শুধুমাত্র একটা মানুষ আমার সাথে ছিল, সেটি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড চিয়ান। এটি শুনে চিয়ান স্টেজের উপরে যায় এবং সে তোয়াকে জড়িয়ে ধরে। ওরা দুজনেই তো এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। আস্তে আস্তে তো ওদের ফ্রেন্ডরাও এগিয়ে আসে, চারিদিকে পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল। বেশ কিছুদিন পার হয়ে যায়। কলেজে তো এখন সবাই অনেক বেশি আনন্দে ছিল, কারণ ফেস্টিভ্যালের দিন অ্যানাউন্স করা হয়েছে। চারিদিকে তো সবাই তাদের পারফরমেন্সটা কিভাবে করবে সেটা নিয়ে প্র্যাকটিস করে যাচ্ছিল। আর এদিকে তোয়া, চ্যান এবং হাও ডান্সে তাদের নাম লেখায়। বিকেল বেলায় ওরা ছাদে গিয়ে প্র্যাকটিস করতে থাকে। প্রথম দিকে সবকিছু তো ভালোই চলছিল। যখন হাও এবং তোয়া ডান্স করছিল তখন দূর থেকে চ্যান ওদের দুজনকে দেখছিল, আর এটি দেখে তো তার কাছে ভালো লাগে না। তাই সে বলে ওঠে যে একটা কাজ করি, আমি ডান্স করি, তাহলে তোয়া দেখে শিখে ফেলবে। তো আর কিছু না বলে রাজি হয়ে যায়, কারণ ওর কাছে এই আইডিয়াটা বেশ ভালোই লাগছিল। প্র্যাকটিস করা আবারও চালু হয়। এবার তো হাও চ্যানকে ধরে ডান্স প্র্যাকটিস করাচ্ছিল। ও এখানে এমন ভাবে শেখাচ্ছিল যেন কোনো মেয়েকে শেখাচ্ছে। চ্যানের পেশেন্স তো পুরো শেষ হয়ে যায়, তাই সে আবারও তোয়াকে হাওয়ের সাথে ডান্স করতে দিয়ে নিজের সাইডে সরে আসে। কিন্তু ওর ফেস দেখে তো এটা বোঝা যাচ্ছিল যে ও খুব রেগে আছে। রাত হয়ে যায় আর আমরা তোয়াকে দেখি সে তো এখনো প্র্যাকটিস করে যাচ্ছিল। সেই সময় চেয়ানো সেখানে আসে এবং সে তোয়াকে মজা করে বলে যে আজকে তোমার হাওয়া আসেনি। তোরা হেসে বলে যে ড্রামা করো বন্ধ করো, যদি তোমার কাছে টাইম থাকে তাহলে তুমি আমাকে ডান্স শিখিয়ে দাও। চ্যান তো চেষ্টা করে, কিন্তু ওর স্টেপগুলো খুব একটা ভালো হচ্ছিল না। তোরা হেসে বলে যে যাও বাদ দাও, তোমাকে দিয়ে হবে না, আমি নিজেই শিখে নিচ্ছি। কিন্তু চ্যানের স্বর তো এবার অনেক গম্ভীর হয়ে যায় আর বলে যে না, আমি আর একটু মজা করব না, এবার আমি সিরিয়াস ভাবে ডান্স করব। এটি বলেই তো ও তোর সাথে ডান্স করা শুরু করে দেয়। আর এবার তো ওর স্টেপগুলো অনেক সুন্দর হচ্ছিল। ওরা দুজন মিলে খুব সুন্দরভাবে ডান্স করতে থাকে। এখানে তো ওরা দুজনে একে অপরকে দেখে যাচ্ছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে বেশ কিছুদিন পার হয়ে গিয়েছে আর চিয়ান তো একটি শপ থেকে তোয়ার জন্য জুতা কিনেছে। ও ভেবেছিল যে ও তোয়াকে সারপ্রাইজ দিবে, কিন্তু যখনই নিচে নামে তখনই তো ও থেমে যায়, কারণ তোয়া আগে থেকে হাওয়ের দেওয়া জুতা পরে ঘুরছিল আর ওর ফেসে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ও কতটা খুশি। এই জন্য চিয়ান তার নিয়ে আসা জুতাটি আর ওকে দেয় না, ও চুপচাপ ওটিকে ফেরত দিয়ে দেয়।
এরপর আমরা দেখি যে ফেস্টিভ্যালের দিনটা চলে আসে। আজকে তো তোয়াকে একটু অন্যরকম লাগছিল। তোয়ার সৌন্দর্য দেখে তো আজকে সবাই ওর অনেক প্রশংসা করতে থাকে। চেয়ান তো শুধু ওকে দেখে যাচ্ছিল, তোয়ার উপর থেকে তোর নজর সরছিলই না। প্রোগ্রাম তো কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছিল, তবে হাও গায়েব ছিল, কারণ হাওয়ের বাবা তাকে একটি রুমের মধ্যে লক করে রেখেছিল। কারণ ওনার কাছে মনে হয় যে এসব কিছু করা মানে টাইম নষ্ট করা। শান এসে এই ব্যাপারটা তোয়া এবং চ্যানকে বলে। চ্যান তখন বলে যে ঠিক আছে, তোমরা এখানেই থাকো, আমি ওকে নিয়ে আসছি। চ্যান কিছু ফ্রেন্ডদেরকে নিয়ে হাওয়ের বাসার সামনে যায় এবং নিচ থেকে হাওয়ের নাম ধরে ডাকতে থাকে। হাও ওদের শব্দ পেয়ে ওর জানালার দিকে আসে। চ্যান বলে যে জানালা থেকে লাফ মারো, কিচ্ছু হবে না। অনেক চেষ্টা করার পরে তো হাও নিচে নেমে আসে। এখান থেকে তোরা দৌড়ে কলেজের পারফরমেন্সে চলে যায়। আর এদিকে আমরা দেখি যে তোয়া তো একাই স্টেজে উঠে আসে। ও অনেক বেশি নার্ভাস ছিল, কিন্তু তখনই হাও চলে আসে। আর তারা দুজন মিলে তো ট্র্যাডিশনাল চাইনিজ ডান্স করে। সবাই তো ওদের ডান্স অনেক বেশি পছন্দ করে। এরপরে হাও এবং চ্যান মিলে হিপ হপ ডান্স পারফর্ম করে। ওদের ডান্স পারফরমেন্স তো পুরো হিট হয়ে যায়। প্রোগ্রাম শেষ হওয়ার পরে ওরা কিছু ফ্রেন্ডরা মিলে একটি রেস্টুরেন্টে আসে। সবাই মিলে তো এখানে ভালোই মজা করছিল। কিছুক্ষণ পরে সেখানে জু নামের একটি ছেলে আসে। উনি আগে হাওয়ের গেমিং সেন্টারের ওনার ছিল। হাওকে দেখার পরেই তো উনি তার সাথে কথা বলতে যাচ্ছিল। চ্যান ওকে সাইডে নিয়ে যায় আর বলে যে প্লিজ তোয়াকে ব্যাপারটা বলো না যে আমি আগে পার্ট টাইম জব করতাম। জু মুচকে হাসি দিয়ে বলে যে তুমি কি ওকে পছন্দ করো? চ্যান ঘাবড়ে গিয়ে বলে যে না, ও আমার বোনের মতন। আসলে চ্যানের মাথার মধ্যে ওই ভাই বোনের কথাটি এখনো ঘুরপাক খাচ্ছিল। ও তো সত্যটা জানা অনেক জরুরি ছিল। ও তো ভাবছিল যে তোয়া হয়তো তার আপন বোন। এজন্য সে লুকিয়ে তোয়া থেকে একটি স্যাম্পল নিয়ে হসপিটালে যায়। কিন্তু হসপিটাল থেকে জানানো হয় যে এইটুকু স্যাম্পল ডিএনএ টেস্ট করার জন্য যথেষ্ট নয়। চ্যান মন খারাপ করে বাসায় ফিরে আসে। তোয়ার কাছে এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোমার। কিন্তু চ্যান তো ওর কথাগুলোকে ইগনোর করছিল। তোয়াকে বলে যে জানো আমার ব্লাড গ্রুপও ও পজিটিভ। ব্লাড গ্রুপটি জানার পরে তো চ্যান কেমিস্ট্রি টিচারকে পরবর্তীতে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। টিচার ওকে বলে যে ও পজিটিভ এবং এবি পজিটিভ কখনো ভাই বোন হতে পারে না। এই কথাটি শোনার পরে তো চ্যান একটি শান্তি নিঃশ্বাস ফেলে আর মনে মনে বলে যে তার মানে তো আমার বোন না। এদিকে আমরা তোয়াকে দেখি। হাও তো তাকে একটি গিফট দেয়। বাসায় গিফটটি নিয়ে আসার পরে তোয়া গিফটটি খুলতে পারছিল না। সেই সময় তোয়ার একটি ডেলিভারি আসে। ও যখন বাইরে যায় তখনই চ্যান ওর রুমে আসে এবং সে তোয়ার টেবিলের উপরে বক্সটি খোলা দেখে। যখন ও বক্সটি ওপেন করে তখনই বক্সের মধ্যে ও একটি চিরকুটে একটি আজব ধরনের ফর্মুলা লেখা দেখতে পায়। ও কিছু না বলে সেখান থেকে চলে যায়। তোয়া ফিরে এসে যখন চিরকুটটি দেখে তখন ও কিছু বুঝতে পারছিল না। ও মনে করে যে ম্যাথের হয়তো কোনো ফর্মুলা হবে এটি। এই চিরকুটটি রেখে তো একটি নতুন ড্রেস পরে আয়নার সামনে নিজেকে দেখে অনেক বেশি খুশি হচ্ছিল। চ্যান ওকে বাইরে বসে থেকে দেখছিল। ও ভাবছিল যে ওই চিরকুটটি পেয়ে তোয়া অনেক বেশি খুশি, কিন্তু তোয়া তো আসলে নিজেকে দেখে খুশি হচ্ছিল। পরবর্তীতে ব্যাপারটা জানা যায় যে এই ফর্মুলাটি আসলে একটি প্রপোজাল। হাওয়া আসলে ম্যাথের মাধ্যমে তো একটা প্রপোজ করতে চাচ্ছিল। তোয়া যখন কলেজে যায় তখন হাওয়াকে জিজ্ঞাসা করে যে তোমার অ্যান্সারটা কি। তোয়া তো কিছু না বুঝে হ্যাঁ বলে দেয় আর এটি শুনে তো হাওয়া অনেক বেশি খুশি হয়ে যায়। পরবর্তীতে আমাদের শ্যানকে দেখানো হয়। সে এসে হাওকে প্রপোজ করে, কিন্তু হাও তো ওকে মানা করে দেয়। শ্যানের মনটা তো পুরো ভেঙে যায়। ওর কাছে মনে হয় যে সবকিছু তোয়ার কারণেই হয়েছে। তাই সে রাগান্বিত হয়ে কিছু গুন্ডা হায়ার করে। আর একদিন দেখা যায় যে তোয়া কিডন্যাপ হয়ে গিয়েছে। চিয়ান এবং তোয়ার প্যারেন্টসরা ওকে খুঁজতে থাকে। শেষ পর্যন্ত চিয়ান একটি শুনশান বিল্ডিং এ তোয়াকে খুঁজে পায়। ও তোয়ার দিকে যেতে যাচ্ছিল, কিন্তু পিছন থেকে কেউ একজন এসে লোহা দিয়ে ওর মাথায় আঘাত করে। ও নিচে পড়ে যায় আর মাথা দিয়ে রক্ত বের হচ্ছিল। কিন্তু তারপরে সে তোয়াকে আশ্বাস দিয়ে বলে যে তোয়া ভয় পেও না, আমি আছি তোমার সাথে। গুন্ডাগুলোতে এসে তখন চিয়ানকে মারতে থাকে। তোয়া তো তখন ওর জন্য খুবই কান্নাকাটি করতে থাকে আর গুন্ডাগুলোকে বোঝাতে থাকে যেন তারা ওকে না মারে। গুন্ডাগুলো তো তোয়াকেও একটি মার বসিয়ে দেয়। সেই সময় চিয়ান নিজের সর্বস্ব দিয়ে তোয়ার সামনে চলে যায় এবং সব আঘাত সে নিজের শরীরে নেয়। তোয়া তো অসহায়ের মতন শুধু চিয়ানকে দেখে যাচ্ছিল। চিয়ান ঢাল হয়ে তোয়ার সামনে এসে আছে, যে কিনা তোয়ার বদলে সমস্ত আঘাত নিজে সহ্য করে নিচ্ছে। অনেকগুলো মারার পরে শেষ পর্যন্ত গুন্ডাগুলো ওদেরকে ওখানে ফেলে রেখে চলে যায়। চ্যানের মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছিল, পুরো শরীর আঘাতে ভরে গিয়েছে, কিন্তু সে তোয়ার গায়ে একটি আঁচও আসতে দেয়নি।
তোয়া ওর নাম ধরে ডাকে। চ্যান ওর দিকে যেতে যাচ্ছিল, কিন্তু তখনই সে অজ্ঞান হয়ে ওর গায়ের উপরই পড়ে যায়। সিন এখানে কাট হয়ে যায়। পরবর্তীতে আমরা দেখি যে চ্যানকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আইসিইউর বাহিরে ওর বাবা এবং তোয়ার মা বাবা দাঁড়িয়ে ছিল। এদিকে তোয়ার কান্না তো কোনোভাবেই থামছিল না। ও বারবার নিজেকে দোষারোপ করছিল যে সবকিছু আমার জন্য হয়েছে। আমাকে যদি কিডন্যাপ না করতো তাহলে কিছু হতো না। তোয়ার বাবা তখন ওকে আশ্বাস দিতে থাকে। আস্তে আস্তে দিনগুলো পার হতে থাকে এবং চ্যানের শরীরটাও ধীরে ধীরে ভালো হতে থাকে। শেষ পর্যন্ত চ্যানের জ্ঞান ফিরে। তোয়া তো ওকে দেখে আবারও ইমোশনাল হয়ে যায়, কিন্তু এবার তার চোখের পানিটি ছিল খুশির। কিছুদিন পরে চ্যানকে রিলিজ দেওয়া হয়। চ্যান ওর বাবাকে বলে যে আমি বাসায় যাব না, বাইরে কোথাও ঘুরতে চলো, অনেকদিন হয়ে গিয়েছে কোথাও যাই না। চ্যানের বাবাও তো রাজি হয়ে যায়। এই দিনটা তো আজকে শুধু চ্যান এবং তোয়ার ছিল। ওরা দুজনে ঠিক আগের মতোই একে অপরের সাথে আনন্দ করতে থাকে, ঘুরতে থাকে, মজা করতে থাকে এবং অনেক অনেক গল্প করতে থাকে। পরের দিন চ্যান যখন ক্লাসে প্রবেশ করে তখন সমস্ত স্টুডেন্টরা তো ওর জন্য অনেক বেশি খুশি ছিল এবং তারা সবাই ওকে সুন্দর মতন ওয়েলকাম করে। ক্লাস শেষ হওয়ার পরে হাও তোয়ার সাথে একা কথা বলে আর ওকে জিজ্ঞাসা করে যে আমি যে ফর্মুলাটি তোমাকে দিয়েছিলাম ওটি কি তুমি বুঝতে পেরেছিলে? তোয়া সত্যিটা বলে যে আসলে আমার ম্যাথ কোনোদিনও মাথার মধ্যে ঢুকে না। হাও কিছুক্ষণ চুপ থাকে আর তারপর বলে যে ঠিক আছে। এটা বলে সে ওখানেই দাঁড়িয়ে থাকে। দূরে যখন ও চেয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে তখন ও মনে মনে বলে যে তুই জিতে গেলি। কিছুদিন পরে ফ্রেন্ডরা মিলে সিদ্ধান্ত নেয় যে ওরা ক্যাম্পিং এ যাবে। সব ফ্রেন্ডরা তো সকাল সকাল বাইরে বেরিয়ে পড়ে। এখানে আসার পরে তো সব ফ্রেন্ডরা একে অপরের সাথে অনেক বেশি মজা করতে থাকে। দিনটা যে কিভাবে পার করে ফেললে ওরা তো টেরই পায় না। রাতের বেলায় ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা টেন্ট বানানো হয়। টেন্টের মধ্যে তোয়া এবং ভ্যান কথাবার্তা বলছিল। এখানে ভ্যান ওকে মজা করে জিজ্ঞাসা করে যে তোমার কেমন টাইপের ছেলে পছন্দ। পাশের টেন্টে থাকা হাও এবং চ্যান মিলে তো ওদের কথাগুলো অনেক মনোযোগ সহকারে শুনছিল। তোয়া বলে যে যে ছেলেটা অনেক বেশি ফানি হবে। এদিকে হাও চ্যানকে বলে যে তুমি যখন হসপিটালে ছিলে তখন আমি দেখেছি তোয়া তোমার জন্য কত বেশি টেনশনের মধ্যে ছিল। চ্যান একটু হাসি দিয়ে বলে যে ও সবার সাথে এমন বিহেভি করে। ক্যাম্পিং শেষ হওয়ার পরে তো সব ফ্রেন্ডরা অনেক মেমোরি ক্রিয়েট করে ফিরে আসে। একদিন তোয়া এবং চ্যান একসাথে বসেছিল। তোয়া এখানে নিজের স্বপ্নের ব্যাপারে ওকে বলতে থাকে যে আমার রাইটার হওয়ার ইচ্ছা, আমি একটি বুক স্টোর খুলবো এবং সেখানে সব বই আমার লেখা হবে। চ্যান ওর কথাগুলো শুনে বলে যে ঠিক আছে তাহলে আমি আর্কিটেক্ট হব। তো হাসতে থাকে। চ্যান বলে যে আজ হেসে নাও, পরবর্তীতে কিন্তু রিগ্রেট করো না। এভাবে ওদের দুজনের কথাবার্তা চলতেই থাকে। এভাবেই তো তাদের দিনগুলো কাটতে থাকে। তাদের এক্সামও শেষ হয়ে যায় এবং রেজাল্টটা চলে আসে। সবাই পাশ হয়ে গিয়েছে এবং তারাই এবার 12th ক্লাসে শিফট হয়েছে। সবাই তো অনেক বেশি খুশি ছিল। এবার সবার গরমের ছুটি দেওয়া হয়। ছুটির মধ্যে একটি দিন অনেক স্পেশাল ছিল, কারণ চিয়ানের আজ বার্থডে ছিল। ফ্রেন্ডরা তো ওকে উইশ করে আর সবাই মিলে প্ল্যান করে যে ওরা বাইরে কোথাও ঘুরতে যাবে। সিলেক্ট করা জায়গাতে আগে থেকে চিয়ান এবং তোয়া পৌঁছে যায় আর বাকি সবাই একটু পরে আসতে চলেছিল। এই জায়গাটি অনেক বেশি সুন্দর ছিল, তবে তোয়ার মন তো একদমই ভালো ছিল না। এই জন্য চিয়ান তো তোয়ার মুডটি ভালো করার অনেক চেষ্টা করতে থাকে আর ফাইনালি তোয়ার মুডটা ভালো হয়ে যায়। কিন্তু সেই সময় আবহাওয়াটি চেঞ্জ হয়ে যায় আর হঠাৎ করে অনেক বেশি বৃষ্টি পড়তে শুরু করে। দুজন তো দৌড়ে গিয়ে একটি জায়গা নিচে গিয়ে আশ্রয় নেয়। সেই সময় ওদের কাছে ওদের ফ্রেন্ডের ফোন আসে আর তারা জানায় যে তারা রাস্তার মধ্যে আটকা পড়ে গিয়েছে, আজ হয়তো তারা আর আসতে পারবে না। ফোন কাট করার পরে তো তোরা মন খারাপ করে বলতে থাকে যে ভেবেছিলাম আজকে সবাই মিলে তোমার এই দিনটাকে অনেক স্পেশাল ভাবে এনজয় করব, কিন্তু দেখো আমরা দুজনই থেকে গেলাম। চ্যান বলে যে দুটা মানুষও তো যথেষ্ট, আমরা দুজন মিলে আজকের দিনটাকে অনেক বেশি স্পেশাল করে তুলবো। তো কিছুক্ষণ পর ওকে জিজ্ঞাসা করে যাচ্ছে তোমাকে কি আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? আমাদের ক্লাসের বা আমাদের কলেজের কোনো মেয়েকে কি তুমি পছন্দ করো? চ্যান ওর দিকে তাকাই। ওকে সে কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু সে বলতে পারে না। কিছুক্ষণ পরে তোরা ওর অ্যান্সারটি শোনার বদলেই ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এখানে তো ওরা দুজনে অনেক ক্লোজ অবস্থায় ছিল। চ্যান তো শুধু তোয়াকে দেখে যাচ্ছিল। বৃষ্টি থামার পরে ওরা দুজন মিলে একসাথে বাসার দিকে রওনা দেয়। রাস্তার মধ্যে তোয়া চ্যানকে একটি গিফট দেয়। চ্যান অনেক এক্সাইটেড হয়ে গিফটটি খুলে দেখে যে এটি একটি লকেট এবং লকেটের মাঝে তার এবং তোয়ার একটি পিকচার রয়েছে।
এটি দেখে তো চান অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু এরপরে সে তোয়ার সাথে মজা করে বলে যে মনে হচ্ছে এটি কোনো চিপ দোকান থেকে নেওয়া হয়েছে। এটি বলে সে লকেটটি নিজের গলায় পরে ফেলে। তোয়া একটু রাগ করে বলে, যদি সস্তা মনে হয় তাহলে গলায় কেন পড়লে, আমার গিফট আমাকে ফেরত দাও। এইটা বলে তো ওদের দুজনের মাঝে আবারও খুনসুটি ঝগড়া বেঁধে যায়। অন্যদিকে আমাদের চেয়ানিয়ার বাবাকে দেখানো হয়, সে হসপিটালে এসে ডক্টরের মুখের কথা শুনে তো তার ফেসের এক্সপ্রেশনই চেঞ্জ হয়ে যায়। বাসায় ফিরে আসার পরে চেয়ান লক্ষ্য করে যে তার বাবা অনেক শান্ত হয়ে আছে। এরপরে একদিন চেয়ানের বাবা এবং তোয়ার বাবা কিছু জরুরি বিষয় নিয়ে কথাবার্তা বলছিল, কিন্তু যখনই চেয়ান এবং তোয়া ওখানে পৌঁছায় তখনই তো ওরা দুজনে চুপ হয়ে যায়। এইভাবে একদিন গরমের ছুটি শেষ হয়ে যায় এবং তাদের ক্লাস আবারও শুরু হয়ে যায়। টিচার ক্লাসে এসে বলে দেয় যে এবার আর কোনো মজা মাস্তি না, তোমাদের সামনে শুধুমাত্র একটি গোল, সেটা হচ্ছে এক্সাম। সবাই তো টিচারের কথা শুনে অনেক সিরিয়াস হয়ে যায়। রাতের বেলায় তোয়াকে দেখি সে তো রুমের মধ্যে বসে পড়াশোনা করছিল। এদিকে তোয়ার মা বাবা ফোনে কথাবার্তা বলছিল। আসলে তোয়ার মা কিছু কাজের কারণে বাইরে ছিল কিছুদিন ধরে। এখানে তোয়ার বাবা বলছিল যে চেয়ানের বাবা এখন চেয়ানের আসল মাকে খুঁজে বের করার চেষ্টা করছে। ওরা বলে যে উনি তো প্রথমে বলেছিল যে সত্যটা কোনোদিন সামনে নিয়ে আসবে না, তাহলে আজ হঠাৎ এমনটা কেন করছে। তোয়া তো ওনাদের দুজনের সমস্ত কথা শুনে ফেলে, আর সে তো পুরো শকড হয়ে যায়। তোয়া ব্যাপারটা বুঝতে পেরে যায় যে চেয়ান তার বাবার নিজের ছেলে না। এই কথাটি শুনে তো তোয়া অনেক বেশি আপসেট হয়ে যায়, আর সারা রাত ধরে শুধু ওই কথা নিয়ে ভাবনা চিন্তা করতে থাকে। পরের দিন আমরা দেখি যে চেয়ানের বাবা সিদ্ধান্ত নেয় যে সে চেয়ানকে সমস্ত সত্য কথা বলে দিবে। তাই সে চেয়ানের কাছে গিয়ে বলে যে আমি তোমাকে কিছু বলতে চাই। এটা বলেই সে বলে যে আমি তোমার জন্মদাতা পিতা না। চেয়ান হেসে দিয়ে বলে যে তুমি নিশ্চয় আমার সাথে মজা করছো, কিন্তু চেয়ানের বাবা তো গম্ভীর স্বরে বলে যে না, আমি সত্যি বলছি, আর তোমার আসল মা কোথায় এই ব্যাপারটা আমি জানতে পেরেছি। চেয়ানের বাবা সমস্ত সত্যটাকে বলতে থাকে যে তোমার জন্ম, কিভাবে আমি তোমাকে অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছি, সমস্ত কিছু। শেষ পর্যন্ত সে এটাই বলে যে তুমি সারা জীবন আমার কাছে তুমি নিজের ছেলের মতনই হয়ে থাকবে। চেয়ান তো ওনাকে কিছুই বলে না, এমনটা মনে হচ্ছিল যে ওর মনটা পুরো ভেঙে গিয়েছে। ও চুপচাপ বাসা থেকে বেরিয়ে আসে, তবে রাস্তার মধ্যে ওর সাথে তোয়ার দেখা হয়ে যায়। ও তোয়ার ফেস দেখে ব্যাপারটা বুঝতে পেরে যায় যে তোয়া সবকিছু জানতো। ও তখন ইমোশনাল হয়ে তোয়াকে জিজ্ঞাসা করে যে তুমি আগে থেকে সবকিছু জানতে, তাহলে আমাকে এতদিন কেন বলনি। তোয়া বলে যে আমি এই সত্যটা 2 দিন আগে জানতে পেরেছি, তবে বিশ্বাস করো আমাকে, এই সত্যটা বলার সাহস আমার হয়নি। আমি জানতাম এই কথাটা তোমাকে ভিতর থেকে কতটা ভেঙে দিবে, কিন্তু জানতো কোনো কিছু শোনার অবস্থাতেই ছিল না। ও কিছু না বলে দৌড়ে সেখান থেকে চলে যায়, আর তোরা তো চুপচাপ সেখানে দাঁড়িয়ে ওকে চলে যেতে দেখছিল। এইদিকে আমরা চেয়ানের বাবাকে দেখি, ওনার অবস্থাও তো অনেক বেশি খারাপ ছিল। উনি বলতে থাকে যে সব দোষ আমার, আমি আমার ছেলেকে সব সত্যিটা বললাম আর ও এভাবে আমাকে ছেড়ে চলে গেল। তো আর বাবা ওনাকে আশ্বাস দিয়ে বলে যে চিন্তা করো না, আমরা ওকে খুঁজে নিয়ে আসবো। ওরা তো তখন সব জায়গায় চেয়ানকে খুঁজে বেড়ায়, যেখানে যেখানে চেয়ানের থাকা উচিত। ওরা তো সব জায়গায় চেয়ানকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু কোথাওই চেয়ানকে পাচ্ছিল না। ওইদিকে আমরা চেয়ানকে দেখি, সে তো একটি জায়গাতে মন খারাপ করে বসেছিল, কিন্তু হঠাৎ করে চেয়ান উঠে দাঁড়ায় এবং সে নিজের বাসাতে চলে আসে। চেয়ানকে দেখে তোর বাবার খুশির আর ঠিকানা থাকে না। সে চেয়ানকে বলে যে তোমার মা তোমার সাথে দেখা করতে চাই। চেয়ান ওনাকে কিছুই বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। পরের দিন কলেজে ওর সাথে তোয়ার দেখা হয়। তোয়া ওর কাছে এসে কথা বলার চেষ্টা করে, কিন্তু ওকে দেখে মনে হচ্ছিল না ওর তোয়ার প্রতি কোনো ইন্টারেস্ট রয়েছে। তোয়া বলতে থাকে যে আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমার প্রথমে তোমাকে সমস্ত কিছু বলে দেওয়া উচিত ছিল। কিন্তু চিয়ান একটু হেসে বলে যে সমস্যা নেই, যা হয়েছে ভুলে যাও। এটা বলেই তো ও আবারও আগের মতনই তোয়ার সাথে কথা বলতে থাকে। বিকেল বেলায় তোয়া চ্যানের বাসাতে যায়। চ্যান তার বাসাতে বসে বই পড়ছিল, আর তোয়া চ্যানের বেডের পাশে নিচে বসেছিল। তখনই তোয়ার নজর বিছানার নিচের দিকে রাখা জুতার বক্সের দিকে গিয়ে পড়ে। বক্স থেকে জুতা জোড়া বের করে ও চেয়ানকে জিজ্ঞাসা করে এটি কি তোমার? চেয়ান তো ওকে কিছুই বলে না। এরই সাথে আমাদের একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। আসলে চেয়ান ওই দিন জুতা জোড়া ফেরত দিতে গিয়েছিল, কিন্তু সে ফেরত দিতে পারে না, তাই সে এটা আবারও নিজের সাথে করে নিয়ে আসে। সিন প্রেজেন্টে আসে। তোরা তো সমস্ত কিছু বুঝে গিয়েছিল, সে আর চেয়ানকে কিছুই বলে না। তোরা হাসতে হাসতে জুতো জোড়াকে দেখে আর বলে যে আমার এই জুতো জোড়া অনেক পছন্দ হয়েছে, শুধু দেখতে একটু অকওয়ার্ড। তখন চ্যান বলে যে এটি কি প্রশংসা ছিল নাকি ডাইরেক্ট অ্যাটাক। পরের দিন সকালবেলা চ্যান তাড়াতাড়ি করে রেডি হচ্ছিল, কারণ যে মা তাকে জন্ম দিয়েছে আজ সে তার সাথে দেখা করতে যাবে। যাওয়ার আগে চ্যানের বাবা তাকে বলে যে ওনার সাথে ঠিক মতন কথা বলো, নাহলে মনে করবে আমি তোমাকে ঠিকভাবে মানুষ করতে পারিনি। চ্যান তাকে ঠিক আছে বললে বেরিয়ে পড়ে।
চেয়ানের যখন তার মায়ের সাথে দেখা হয় তখন তো সে অনেক ভয়ের মধ্যে ছিল, কারণ এত বছর পরে তার মায়ের সাথে তার দেখা হয়েছে। চেয়ানের মা তো তার জন্য একটি শার্ট বের করে, তবে চেয়ান তো চুপচাপ বসেছিল। মা সবকিছু বুঝতে পারে। সে চেয়ানকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার উপরে এখনো রাগ করে আছো। চেয়ানের মা বলতে থাকে যে আমি কিছু জানতাম না, আমার বাড়ির লোক আমার থেকে সমস্ত কিছু লুকিয়েছিল। আর সে কান্না করতে করতে বলে যে আমি কোনোদিন সুযোগই পাইনি। চেয়ান তো শুধু ওনাকে দেখে যাচ্ছিল, কিন্তু সে কিছুই বলতে পারছিল না। অন্যদিকে আমরা তোয়ার বাসাতে চেয়ানের বাবা এবং তাকে বসে থাকতে দেখি। তোয়ার বাবা চেয়ানের বাবাকে বলে যে তুমি দিন দিন অনেক অসুস্থ হয়ে পড়ছো, তোমার চিকিৎসা করা প্রয়োজন। আমার মনে হয় তোমার এবার চেয়ানকে সত্যটা বলে দেওয়া উচিত। চেয়ানের বাবা বলে যে আমার ওষুধগুলো অনেক বেশি দামি, আর আমার শরীরও এখন আর আমার সাথে নেই বলে আমার মনে হচ্ছে। এখানে সত্যটা সামনে চলে আসছে। আসলে ওনার 2টা কিডনি নষ্ট হয়ে গিয়েছে, আর ট্রিটমেন্টের জন্য অনেক বেশি টাকার প্রয়োজন, আর তার কিডনিটাও ট্রান্সপ্লান্ট করতে হবে। তো আর বাবা বলে যে আমি যদি তোমাকে এই সময় সাহায্য করতে পারতাম তাহলে অনেক ভালো হতো, কিন্তু তোর চিকিৎসা করতে গিয়ে আমাদের হাতের অবস্থা একদম শেষ হয়ে গিয়েছে। চেনের বাবা বলে যে আমি আর চিকিৎসা করাতে চাই না। আমি চাই না যে আমার মৃত্যুর পরে চ্যানের হাতে আর কোনো টাকাই না থাকুক। আমার জমানো সমস্ত টাকাগুলো চ্যানের ভবিষ্যতের জন্য আমি রেখে যেতে চাই। ওইদিকে আমাদের চ্যানের এবং চ্যানের মাকে দেখানো হয়। এখানে চ্যানের মা বলে যে তুমি যদি আমার সাথে থাকো তাহলে তোমার বাবাও অনেকটা রিলিফ ফিল করবে। চ্যান তো চুপ থাকে। ওর চোখের সামনে শুধু ওর বাবার ফেসটাই ঘুরপাক খাচ্ছিল, যে কিনা বিনা স্বার্থে তাকে এতদিন ধরে লালন পালন করে এসেছে। চ্যান বাসায় ফিরে আসলে ওর বাবা ওকে জিজ্ঞাসা করে যে মায়ের সাথে দেখা হয়ে কেমন লাগলো। চ্যান বলে যে ঠিক ছিল। চ্যানের বাবা বলে যে আমি ভাবছি যে তোমার এক্সামের পরে তোমার মায়ের কাছে চলে যাওয়া উচিত, কারণ ওখানে তুমি অপরচুনিটি ভালো পাবে। চ্যান রেগে গিয়ে বলে যে তুমি আমাকে দূরে ঠেলে দেওয়ার এত জলদি কেন করছো। চ্যানের বাবা হেসে বলে যে আমি তো শুধু ভাবছিলাম, তবে আমি যদি কোনোদিন না থাকি তাহলে তোমাকে অনেক মজবুত হয়ে থাকতে হবে। এই সময় তো চ্যান তার বাবার কোনো কথার মানে বুঝতে পারে না। কিছুদিন পরে তাদের এক্সামের রেজাল্ট আসে, আর চেয়ান তো এই রেজাল্টে ফার্স্ট হয়। সবাই তো অনেক খুশি ছিল, তবে চেয়ান তো একটি জায়গাতে চুপচাপ বসে থাকে। পরের দিন আমরা দেখতে পাই যে তোয়া হসপিটালে আসে। চেয়ানের বাবা হসপিটালে বেডে শুয়েছিল। তোয়া বলে যে আঙ্কেল আমার মনে হয় চেয়ানকে এবার সমস্ত সত্যটা বলে দেওয়া উচিত। যদি দেরি হয়ে যায় তাহলে ও আমাদেরকে ভুল বুঝবে। চেয়ানের বাবা বলে যে ঠিক আছে, আমি নিজেই ওকে সমস্ত সত্যটা বলবো। পরবর্তী সিনে আমরা দেখি যে চেয়ান এবং তার বাবা সামনাসামনি বসেছিল। চেয়ানের বাবা অনেক আস্তে আস্তে বলতে শুরু করে যে আমার শরীর আর আমার স্বাদ নিচ্ছে না, আমার 2 কিডনি কাজ করা বন্ধ করে দিয়েছে, ট্রিটমেন্টের জন্য অনেক লং প্রসেসের প্রয়োজন, তবে হয়তো আমার হাতে আর সময় নেই। এইসব কথা শুনে তো চেয়ানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ছিল। চেয়ান বলে ওঠে যে বাবা আমার কাছে তো 2টি কিডনি আছে, আমি একটা তোমাকে দিয়ে দিব, তাহলে দেখবে তুমি সুস্থ হয়ে যাবে। চেয়ানের বাবা ওকে বুঝিয়ে বলে যে এমনটা হয় না বাবা, আমাদের দুজনের ব্লাড গ্রুপও তো ম্যাচ করে না। আর সত্য এটাই যে আমি আর বেশি দিন সবকিছু টেনে নিয়ে বেড়াতেও চাই না। তুমি এখন বড় হয়ে গিয়েছো, তুমি নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো। চেয়ান মাথা নিচু করে বসেছিল, ওর কাছে তো বলার মতন আর কোনো ভাষাও নেই। পরবর্তীতে চ্যান বাসায় এসে একাই বসেছিল। তোয়া চুপচাপ এসে ওর পাশে বসে। চ্যান তখন বলে ওঠে যে বাবা চাই আমি ভালো মতো পড়াশোনা করে একটি ভালো ভার্সিটিতে ভর্তি হই। সে চায় আমি অনেক স্ট্রং হয়ে তার স্বপ্নগুলোকে পূরণ করি। এই কথাটি বলতে গিয়ে তো চ্যানের কণ্ঠস্বর ভারী হয়ে যায়। সে আর কিছু বলতে পারছিল না। বাবার রুমের দরজাটি দেখলে আমার বুকের মধ্যে কেঁপে ওঠে। তার বিছানাটি দেখলে মনে হয় যে সে জন্য আর এই বিছানাতে বেশি দিন শুতে পারবে না, আর তার হাতের বানানো খাবারও হয়তো আমি আর বেশি দিন খেতে পারবো না। এই কথাটি বলেই তো যেন অনেক জোরে জোরে কান্না করতে শুরু করে। তোয়া ওকে শক্ত করে জড়িয়ে ধরে আশ্বাস দিতে থাকে। এরপর থেকে আমরা দেখি যে চ্যান সবসময় তার বাবার সাথে সময় কাটাতে থাকে। সে তার বাবার সাথে শেষ মুহূর্তটুকু খুব ভালোভাবে কাটাতেই চাচ্ছিল। একদিন আমরা দেখি যে চ্যানের বাবা তোয়ার বাবাকে ডাকে আর বলে যে আমি তোমার থেকে লাস্ট একটি সাহায্য চাই। এটি বলে সে বক্সের মধ্যে থেকে কিছু চিঠি তোয়ার বাবাকে দেয় আর বলে যে এখানে চ্যানের জন্য প্রত্যেকটি চিঠি লেখা আছে। ওর প্রত্যেকটি বার্থডেতে তুমি একটি একটি করে চিঠি ওকে দিবে, হয়তো ওর পরের বার্থডেতে আমি না থাকতে পারি। এই কথা বলতে বলতে তো উনি অনেক ইমোশনাল হয়ে যায়, আর তোয়ার বাবাও তো তাকে কিছু বলতে পারছিল না। রাতের বেলায় চ্যান তার বাবার জন্য খাবার নিয়ে আসে। 2-1 বার খাবার পরে তো চ্যানের বাবা হালকা একটা হাসি দেয় আর বলে ওঠে যে আজকে খাবারটা অনেক ভালো ছিল।
আমার মনে হচ্ছে আমাকে ছাড়াও তুমি নিজেকে অনেক ভালো মতনই সামলে নিতে পারবে। চ্যানতো নাকি কিছু বলতে পারছিল না, তবে সে মনে মনে বলছিল যে পাপা, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো। পরবর্তী সিনেমা দেখি যে চেয়ানদের ফাইনাল এক্সাম শুরু হয়, তবে চেয়ানের মনে তো অনেক বেশি টেনশন ছিল, কারণ একদিকে তার বাবা অসুস্থ আর একদিকে ফাইনাল এক্সামের চাপ। শেষ পরীক্ষার দিন চেয়ান যখন তার এক্সাম হলে এন্টার করতে যাচ্ছিল, তখনই একটি খবর তার মনটা পুরো ভেঙে চুরে শেষ করে দেয়, যে তার বাবা আর এই দুনিয়াতে বেঁচে নেই। চেয়ান তো কোনোভাবে আর নিজেকে সামলাতে পারছিল না। সে দৌড়ে হসপিটালে চলে যায়। হসপিটালে এসে দেখে যে সাদা কাপড়ের নিচে একটি শরীর পড়ে আছে। এটা সেই মানুষ যে তাকে দুনিয়াতে বাঁচতে শিখিয়েছে। চ্যান কাপড়টি সরাতে যাচ্ছিল, কিন্তু তার হাত কেঁপে ওঠে। এই দিনের পর থেকে চ্যানের জীবন যেন পুরোটা বদলে যায়। ও হাসা ভুলে যায়, ও সবার সাথে কথা বলাটাও বন্ধ করে দেয়। ওর এখন শুধুমাত্র একটি শান্তির জায়গা ছিল, সেটি হচ্ছে তার বাবার রুম। ও শুধু তার বাবার রুমেই শুয়ে থাকে, তার বাবার সমস্ত স্মৃতিগুলোকে বুকে জড়িয়ে ধরে। তো আর বাবা মা চ্যানের এই অবস্থা দেখে তো ওর জন্য অনেক টেনশন করতে থাকে। ওরা সিদ্ধান্ত নেয় যে ওরা চ্যানকে নিজেদের সাথে ফরেনে নিয়ে যাবে। হয়তো জায়গা পরিবর্তন হয়ে গেলে ও নিজেকে সামলিয়ে নিতে পারবে। তো হ্যাঁ, চ্যানের কাছে যায় আর তাকে আশ্বাস দিয়ে বলে যে আমি সারা জীবন তোমার সাথে থাকবো, কিন্তু তুমি যদি এভাবে নিজেকে ভেঙে ফেলো, তাহলে তো তোমার বাবা উপর থেকে তোমাকে দেখে অনেক বেশি কষ্ট পাবে। আমরা সবাই একসাথে ফরেনে যাব, দেখবা সবকিছু ঠিক হয়ে যাবে। সবাই তো মনে করেছিল যে চ্যান হয়তো ফরেনে চলে যাবে, কিন্তু যেদিন যাওয়ার দিন আসে, সেদিন তো ওরা কোথাওই চ্যানকে খুঁজে পাচ্ছিল না। আসলে চ্যান সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে এই বাড়িটি তার বাবার শেষ স্মৃতি, তাই এই বাড়িটি ছেড়ে সে কোথাও যাবে না। শেষ পর্যন্ত তোয়াদের গাড়ি চলে যাওয়ার সময় চলে আসে। তোয়া পিছনে তাকিয়ে দেখে ও তো অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। আর এদিকে আমরা চ্যানকে দেখি, সে তো রুমের মধ্যে এক কোণায় বসে চুপচাপ কান্না করছিল, তোয়ার জন্য এবং তার বাবার জন্য। সেই দিনই তোয়া যখন ফরেনে পৌঁছে যায়, তখনই সে তার ব্যাগের মধ্যে একটি চিঠি পায়, যেটি চ্যানে দেয়া ছিল, যেখানে লেখা ছিল যে তুমি যখন এই চিঠিটি পড়বে তখন হয়তো তুমি আমার থেকে অনেক দূরে থাকবে। এই কথাগুলো তোমার সামনে দাঁড়িয়ে বলার আমার একটুও সাহস ছিল না। আমি চাচ্ছিলাম না যে আমার কারণে তোমার ফিউচারে বাধা পড়ুক। আমি তোমাকে শেষবার বিদায়ও জানাতে আসতে পারলাম না, তবে তুমি মনে রেখো, আমার মনে সারা জীবন তুমি থাকবে। চিঠির প্রত্যেকটা লাইন পড়ার সাথে সাথেই তো তোরা চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। এইভাবে বেশ কিছুটা বছর কেটে যায়। তোরা তার পড়াশোনা শেষ করে আবারও ফিরে আসে। এখানে আসার পরে তো তার কাছে সবকিছু ঠিক আগের মতনই লাগছিল, যেমনটা সে এখানে রেখে গিয়েছিল। এরপরে তো একটি বুক স্টোরে যায়। এই শপটি ঠিক তেমনই ছিল যেমনটা ও স্বপ্ন দেখতো। প্রত্যেকটা টেবিলে সূর্যমুখীর ফুল রাখা ছিল, আর এই বুক স্টোরের ডিজাইনটা চেয়ান করেছিল। চেয়ান এখন একটি সাকসেসফুল আর্কিটেক্ট হয়ে গিয়েছে। ও প্রত্যেক শহরে ঘুরে ঘুরে কাজ করে বেড়াতো, কিন্তু শেষ পর্যন্ত সে নিজের বাসাতেই ফিরে আসতো। একদিন যখন চেয়ান কাজের জন্য বের হচ্ছিল, তখনই ওর কাছে তোয়ার বাবার ফোন আসে, আর উনি তাকে জানায় যে তোয়া ফিরে গিয়েছে। তুমি যদি ওকে খুঁজে না বের করো, তাহলে ও হারিয়ে যাবে। চেয়ান তো তোয়াকে খোঁজার জন্য শহরের প্রত্যেকটি গলি খুঁজতে থাকে। শেষ পর্যন্ত সে ওই বুক স্টোরে তোয়াকে দেখতে পায়। তোয়া তো এখানে অনেক ইমোশনাল হয়ে যায়। তখন হঠাৎ করে চিয়ান চিয়ান বলে কেউ ডেকে উঠে। চিয়ান চোখ খুলে দেখে যে ও ক্লাসরুমে রয়েছে। সামনে আছে তোয়া, হাও, টিচার, অনেকেই। সবকিছু একদম নর্মাল রয়েছে, আর চিয়ানের বাবাও বেঁচে রয়েছে, আর তোয়াও তার সাথেই আছে। চিয়ান তো খুশি হয়ে তার ক্লাস টিচারকে গিয়ে জড়িয়ে ধরে। পুরো ক্লাস তো অবাক হয়ে ওকে দেখছিল। চিয়ান কাউকে কিছু না বলেই তোয়ার হাত ধরে তাকে ক্লাস থেকে বাইরে নিয়ে যায়। এবার আর সে কোনো সময় নষ্ট না করে তোয়াকে জড়িয়ে ধরে তার মনের সমস্ত কথাগুলো বলে দেয়। তোয়া প্রথমে একটু অবাক হয়, কিন্তু তারপরেও হেসে দেয়। আসলে সেও চ্যানকে অনেক আগে থেকে ভালোবাসতো। ওরা দুজনে এখানে দুজনের ভালোবাসার কথাটি একে অপরকে বলে দেয়, আর তাদের দুজনের এই হাসি খুশি মুহূর্তের সাথেই আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।